হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। ওয়েলকাম টু দ্য এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে থাম্বনেল থেকে আশা করি বুঝতে পেরে গেছো যে আমাদের টপিকটা কি আসতে চলেছে ভিডিওতে। তো আজকে পড়াশোনা সংক্রান্ত বা কোনো ক্লাস ভিডিও এই সমস্ত সংক্রান্ত আজকে আলোচনা না করে আজকে আমরা একটু আলোচনা করব আজকের ভিডিওতে যে আমাদের এক্সামের আগে স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। দেখো, ফার্স্ট অফ অল যে কোনো এক্সামের আগে আমরা প্রত্যেকেই কিন্তু সবাই খুব টেনশন থাকে যে কিভাবে আমরা এক্সামটা পাস করব। সেটা কম্পিটিটিভ এক্সাম হোক বা স্কুল স্টুডেন্ট যারা তোমরা পরীক্ষা দিচ্ছ, বিভিন্ন রকমের বিভিন্ন পরীক্ষা হতে পারে, যে কোনো ইন্টারভিউ হতে পারে, যাই কোনো কিছু, প্রত্যেকটা একটা পরীক্ষার মতন। তো অ্যাকচুয়ালি আমরা সেই স্টেজটা আমরা কিভাবে কমপ্লিট করব এবং আমাদের ঠিক 1.5 থেকে 2 মাস আগে, এক্সামের 1.5 থেকে 2 মাস আগে আমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। এখন যদি কেউ ধরো এবছর ফার্স্ট টাইম নেলের পরীক্ষা দিচ্ছ, তো যদি এখন এপ্রিল মাসে পরীক্ষা হয়, যা সিলেবাসই কভার হয়নি, সে যদি এখন বলো যে স্যার আমি 2 মাস আগের থেকে পড়া শুরু করবো, তার জন্য আমি কীভাবে আমার স্ট্র্যাটেজি করবো, সেটা কিন্তু একদমই না। যারা মোটামুটি ধরো দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছে, অন্তত প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেছে বা 1.5-2 বছর মতন হয়ে গেছে, এবং প্রায় শেষের দিকে প্রিপারেশানের কমপ্লিট একটা রিভিশন দেওয়ার মতন সময়, তো তাদের জন্য কিন্তু ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তো আমাদের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত এবং আমরা কীভাবে কী করবো, পরীক্ষার প্রস্তুতিটা আমরা এক্স্যাক্টলি আমরা কীভাবে নেব। তো প্রথম কথা যেটা বলার বিষয় সেটা হচ্ছে গিয়ে, যেটা ভিডিওর ফার্স্টে আমি মেনশন করলাম, সেটা হচ্ছে গিয়ে যে অলরেডি যারা প্রিপারেশান নেওয়া স্টার্ট করে দিয়েছো বা প্রায় 1.5-2 বছর মতন প্রিপারেশান নেওয়া হয়ে গেছে, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। মোটামুটি কম বেশি সবাই জানো, তবুও একবার জাস্ট আমাদের রিমাইন্ডার দেওয়ার জন্য যে কি করলে তোমাদের এক্সামগুলো ক্র্যাক হতে পারে। ফার্স্ট অফ অল, সব থেকে যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা তোমরা ভুল করো, সেটা হচ্ছে কি তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে তোমরা কাট অফ নিয়ে প্রচণ্ড চিন্তিত থাকো। আমি এক্সাম্পল হিসাবে যদি আমি লাস্ট সিজিএল সিএইচএসএল এর কাট অফের কথা আমি বলি, দেখো অনেকেই কিন্তু প্রেডিকশন করেছিল, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম প্রেডিকশন এসেছিল যে কাট অফ জেনারেলদের জন্য 140, 142, মোটামুটি বলা হয়েছিল 145-এর মধ্যে থাকবে। সেখান থেকে কিন্তু কাট অফ কিন্তু অনেকটা স্কিপ করে কিন্তু প্রায় 150+ কিন্তু চলে গেছে। এটা কিন্তু একটা আনএক্সপেক্টেড অনেকের কাছেই ছিল, যারা মোটামুটি 135, 36 বা 40 মতন করে এসেছিলে, তাদের মোটামুটি একটা আন্দাজ ছিল যে হ্যাঁ স্যার ঠিক আছে চলো, আর নর্মালাইজেশন হবে, নর্মালাইজেশন আরও 7-8 নাম্বার মতন বেড়ে যাবে, আমার 148, 49 হয়ে যাবে, তো আমি প্রিলিমস পাস করে যাব উইদাউট মানে কোনো রকম কোনো সন্দেহ ছাড়া আমি মেইনসের প্রিপারেশন নেওয়া স্টার্ট করব। তো এই ফার্স্ট যেটা ভুল চিন্তাভাবনা, সেটা হচ্ছে গিয়ে তোমার পরীক্ষা দিতে যাওয়ার আগে তুমি কিন্তু কোনোভাবে কাট অফটাকে নিয়ে কিন্তু বেশি ভাববে না। স্যার এবার কাট অফ নিয়ে না ভাবলে তাহলে স্যার আমি পরীক্ষা পাস করবো কী করে স্যার? দেখো, কাট অফ মাথায় রেখে পরীক্ষা দিতে বসলে এটা সব থেকে একটা মানে ব্লান্ডার হবে একটা। আমি আরও একটা এক্সাম্পল দিতে পারি তোমাদের আইবিপিএস এর ক্ষেত্রে, ব্যাংকের এক্সামের ক্ষেত্রে লাস্ট যথা আইবিপিএস ক্লার্কের যে প্রিলিমসে যখন রেজাল্ট বেরিয়েছিল, তোমরা দেখেছিলে আমাদের এবছর ওয়েস্ট বেঙ্গলে ইউআরদের কাট অফ কিন্তু 86.25 বা 75 সামথিং এরকম গেছে, মানে প্রায় 85+ কাট অফ গেছে, যেটা এখনো পর্যন্ত কিন্তু হাইয়েস্ট বলা যেতে পারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতবার পর্যন্ত আইবিপিএস পরীক্ষা হয়েছে। তো এই জিনিসগুলোকে মাথায় না রেখে শান্তি মনে, প্রথম কথা কাট অফের কথা মাথায় না রেখে পরীক্ষা দিতে বসবে, এটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি জরুরি। যেটা হচ্ছে গিয়ে তোমার এটা একটা স্ট্র্যাটেজির মধ্যে পড়ে, ঠিক আছে? তো দেখো, ফার্স্ট অফ অল যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে গিয়ে কাট অফ। কাট অফের জন্য আমরা মোটামুটি যদি আমরা প্রিভিয়াস ইয়ারের অ্যানালিসিস ধরি, তো আমি যদি ফার্স্ট অফ অল এসএসসির ক্ষেত্রে এখন আসি, এসএসসির ক্ষেত্রে তুমি সিজিএল বা সিএইচএসএল এর প্রিলিমস যে তুমি মোটামুটি এখন ধরে রাখতে পারো, ইউআরদের জেনারেল আমাদের কিন্তু প্রায় 150 থেকে 160 কাছাকাছি কিন্তু এখন ঘোরাফেরা করছে। এটা হচ্ছে কি প্রিলিমসের জন্য, ঠিক আছে? 150 থেকে 160-র মধ্যে তোমার মেন টার্গেট থাকবে এসএসসির ক্ষেত্রে যে আমি অন্তত 77 to 79 আমি অ্যাটেম্প্ট করে আসবো, 77 to 79 আমি এসএসসির ক্ষেত্রে আমি অ্যাটেম্প্ট করে আসবো, যেটা আমার একটা সেফ স্কোর। তাহলে কিন্তু আমার মোটামুটি শিওর থাকবে। স্যার এখন তুমি যদি বলো স্যার আমি যদি 75 অ্যাটেম্প্ট করে আসি বা 74 যদি আমি অ্যাটেম্প্ট করে আসি, হ্যাঁ হতে পারে 74 অ্যাটেম্প্ট করে থাকলেও সেখানেও একটা নিশ্চয়তা থাকবে না, কারণ সেখানে তোমাকে পরে অ্যানালিসিস করতে হবে যে তুমি কোন শিফটে পরীক্ষা দিয়েছো। নর্মালাইজেশনে সবসময় যে মার্কস বাড়বে এরকম হয় না, নর্মালাইজেশনে এমনও হয়েছে মার্কস কমে গেছে, কারোর 10-12 নম্বর নর্মালাইজেশনে বেড়েছে, কারোর মার্কস কমে গিয়ে 4-5 নম্বর মানে এমনি মার্কস থেকে 4-5 নম্বর কমে গিয়ে করে এসে দাঁড়িয়েছে প্রায় 137, 138, যেখানে তার স্কোর ছিল 144, এরকম একটা জিনিস। তো এই জিনিসগুলোকে একটুখানি মাথায় রাখবে। মোটামুটি যদি আমরা 77 to 79 যদি আমরা স্কোর করে আসতে পারি প্রিলিমসের ক্ষেত্রে, এসএসসি এক্সামের ক্ষেত্রে, তো মোটামুটি আমরা একটা শিওর শট। স্যার ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে কী করে করবো? তোমাদের অলরেডি এই চ্যানেলের ভিডিও সেকশনে তোমরা এসবিআই ক্লার্ক রিলেটেড একটা ভিডিও আছে, সেখানে তোমরা দেখতে পাবে যে আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি যে এসবিআই ক্লার্কের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। তো সেখান থেকে আমি
সংক্ষেপে জাস্ট বলে দিই, মোটামুটি এখন ব্যাংকের এক্সামের ক্ষেত্রে যারা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে আইবিপিএস বা এসবিআই, তারা মোটামুটি ধরে রাখো, আরআরবি তো বলছি না, কারণ আরআরবি কাট অফই যায় 78, আরআরবি যেটা রিজিওনাল রুরাল ব্যাংক, যেটা জেনারেলদের কাট অফ 80-র মধ্যে 78, 77 পয়েন্ট সামথিং, 78 পয়েন্ট সামথিং এরকম কাট অফ যায়। আমি ক্লার্কের ক্ষেত্রে বলছি, এসবিআই ক্লার্ক বা আইবিপিএস ক্লার্কের মধ্যে মোটামুটি ধরে রাখো তোমাদের কাট অফ 80 থেকে 85, মোটামুটি মানে কাট অফ না, অ্যাকচুয়ালি তোমার যদি এরকম যদি একটা স্কোর করে আসতে পারো, তো সেক্ষেত্রে থেকে কিন্তু তুমি মোটামুটি শিওর থাকতে পারো যে আমার এক্সামটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া বিভিন্ন যে স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো আছে সেগুলো মোটামুটি পুলিশের পরীক্ষার ক্ষেত্রে জেনারেলদের জন্য সেফ স্কোর ধরো 60 to 70-র মধ্যে ঘোরাঘুরি করে, মোটামুটি প্রিলিমসের ক্ষেত্রে কনস্টেবলের যখন পরীক্ষা হবে 60-70-র মধ্যে আশেপাশে ঘোরাফেরা করছে প্রিলিমসের ক্ষেত্রে। এছাড়া ধরো ক্লার্কশিপ আছে, মিসলেনিয়াস আছে, এগুলো মোটামুটি তোমরা মোটামুটি একটা এভারেজ করে রাখো। যদি ক্লার্কশিপ ধরো 100-এ পরীক্ষা হলো, সেক্ষেত্রে সেফ স্কোর ধরে রাখো মোটামুটি 70+ যদি হয় সেটা হচ্ছে গিয়ে সেফ স্কোর। তো এইগুলো মোটামুটি একটা এক্সাম দিতে যাওয়ার আগে তোমাকে মোটামুটি অ্যানালিসিস করে নিতে হবে যে আমাকে এতগুলো প্রশ্ন আমাকে সঠিক করে আসতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে মোটামুটি একটা কাট অফের চিন্তা পরীক্ষায় মানে হলে গিয়ে এই চিন্তাটা মাথায় রাখবে না, তোমার এই চিন্তাটা থাকবে বাড়িতে 2 মাস আগে থেকে, যে আমি 2 মাস আগে থেকে যখন ফাইনালি আমি স্ট্র্যাটেজি বা আমার যখন একটা প্ল্যান স্টার্ট হবে তখন থেকে আমি স্টার্ট করব এই মার্কসগুলোকে আমার তোলার। তো এবার প্রথম কথা হচ্ছে গিয়ে যে স্যার তাহলে এই যে মার্কসটা আপনি বললেন 150, 160 বা 70+ ক্লার্কশিপের ক্ষেত্রে, মিসলেনিয়াসের ক্ষেত্রে 130+ বা 120+, WBCS এর ক্ষেত্রে 130+, তো এই মার্কসগুলো আমরা কিভাবে পেতে পারি, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সবার মনের মধ্যে আসে। তো সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়ে তোমাদের মক টেস্ট। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়ে মক টেস্ট। পরীক্ষা যখন 2 মাস তোমার বাকি আছে তখন তার আগে থেকে মোটামুটি 1 মাস বা 1.5 মাস আগে থেকে তুমি স্টার্ট করা হচ্ছে গিয়ে মক টেস্ট দেওয়া। মক টেস্ট দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো যেগুলো প্রবলেম অ্যাসপিরেন্টরা ফেস করে সেটা হচ্ছে কি অনেক সময় দেখা যাচ্ছে যে সাপোজ আমি এসএসসির ক্ষেত্রে ধরো সাপোজ ম্যাথে ধরো কারোর 50-র মধ্যে কারোর 40+ আসছে, রিজনিংয়ে কারোর 45+ আসছে, এবং তার ইংলিশেও তার মোটামুটি সেফ স্কোর 43+ মতন চলে আসছে। তো 40, 45, 43 প্রায় এখানে 128 চলে আসছে, তবুও কিন্তু তার জিএসের যে পার্টটা আছে, জিএসের পার্টটা তার কোনোভাবে কিন্তু কোনো ইমপ্রুভ হচ্ছে না, এবং জিএসটা কিন্তু একই রকমভাবে তার ওই 10-15 এরকম একটা নাম্বারে এসে আটকে যাচ্ছে, এবং তার জন্য তার কাট অফটা ক্লিয়ার হচ্ছে না। ম্যাক্সিমাম অ্যাসপিরেন্টের এটাই সাধারণত নর্মাল এখন জেনারেল ডেগুলোতে এগুলোই হয়ে চলেছে। তো ফার্স্ট অফ অল এই জিনিসটাকে করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাকে এখন মোটামুটি কনসেপচুয়ালাইজ তোমাকে পড়াশোনা করতে হবে। যারা বিশেষ করে যারা এসএসসির এক্সামগুলো দেবে, সিজিএল, সিএইচএসএল বা এমটিএস, ম্যাক্সিমাম স্টুডেন্ট আছো যারা হচ্ছে কি শুধুমাত্র এমসিকিউ ফলো করে চলে যাচ্ছ। মোটামুটি প্রচুর মানে ভিডিও আছে বা প্রচুর পেজ আছে, প্রচুর ওয়েবসাইট আছে যেখান থেকে বাছাই করা 1000টা প্রশ্ন যা এসএসসি সিজিএল প্রিলিমসের জন্য গুরুত্বপূর্ণ। তো বাছাই করা যে 1000টা প্রশ্ন তুমি পড়লে, খুব স্বাভাবিক একটা বিষয়, যদি পরীক্ষায় 1000টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন নাই আসতে পারে, ও আসলো তো একটা বা দুটো প্রশ্ন আসলো, তো 25টা প্রশ্নের মধ্যে একটা বা দুটো প্রশ্ন তুমি অ্যাটেন্ড করলে, বাকি 23টা প্রশ্ন তোমাকে ছেড়ে দিয়ে চলে আসতে হলো। এটা কিন্তু একটা বিশাল বড় ভুল। তো প্রথম সেটা হচ্ছে গিয়ে মক টেস্টের জন্য, সেটা হচ্ছে যখনই কোনো মক টেস্টে দেখবে যে কোনো একটা সেকশনের নাম্বার কমে আসছে, চেষ্টা করো সেটার জন্য সেকশনাল মক টেস্ট দেওয়া। সেকশনাল মক টেস্ট কি? সেকশনাল মানে তোমার ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিএস পার্টিকুলার যে পার্টটায় তোমার নাম্বার কম আসছে পার্টিকুলারলি সেটাতে ফোকাস করো, এবং সেটাতে ফোকাস করে তুমি কিন্তু সেই পার্টটাকে ভালো করে অ্যানালিসিস করো এবং সেটা কিন্তু পড়াশোনা করো। জিএসের জন্য স্পেশালি আমি বলবো শুধুমাত্র এমসিকিউ না, বিশেষ করে যারা এসএসসির জন্য প্রিপারেশন নাও শুধুমাত্র এমসিকিউ না, পারলে চেষ্টা করো যারা নতুন অ্যাসপিরেন্ট যারা বা যাদের সামনে আর 1 থেকে 2 বছর মতন সময় আছে, বা এবছর যাদের লাস্ট সিজিএল বা সিএইচএসএল, তারা চেষ্টা করো কনসেপচুয়ালাইজ এখন থেকে কিন্তু পড়াশোনা করতে। স্যার কনসেপচুয়ালাইজ পড়াশোনাটা কীরকম? কনসেপচুয়ালাইজ পড়াশোনা হচ্ছে গিয়ে তোমাকে প্রত্যেকটা জিএসের যে পার্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, জিওগ্রাফি, এই যে পার্টগুলো প্রত্যেকটা আছে, তাছাড়া স্ট্র্যাটেজিক পার্টগুলো আছে, তোমাকে এগুলো খাতার মধ্যে নিজে অ্যানালিসিস করো। প্রচুর বই আছে তোমাদের কাছে, সোর্সেস কিন্তু প্রচুর তোমাদের কাছে আছে। আমাদের এখান থেকে ভিডিও যাচ্ছে, অন্যান্য বিভিন্ন জায়গায় ভিডিও আছে, সেই সমস্ত ভিডিও থেকে তোমরা নলেজগুলো নিয়ে তোমরা একটা নোট মতন বানাও, নিজে একটা নোট বানাও। সাপোজ একটা সিম্পল তোমাদের এক্সাম্পল দিই, সাপোজ পলিটির চ্যাপ্টারে ধরো আমাদের প্রিয়াম্বেল থেকে স্টার্ট হচ্ছে, সেখান থেকে আমাদের ইউনিয়ন টেরিটরি থেকে কমপ্লিট করে আমাদের প্রচুর চ্যাপ্টারগুলো আমাদের যেগুলো আছে,
তো মোটামুটি ধরো আমার 12-13টা মতন চ্যাপ্টার আছে। তোমার ফার্স্ট টার্গেট থাকবে যে আমার এই পলিটি যে 12 বা 13টা চ্যাপ্টার আছে এটাকে আমি 1 মাসের মধ্যে কমপ্লিট করবো। কীভাবে কমপ্লিট করবো? শুধুমাত্র বই পড়বো? দেখো একটা বইয়ের মধ্যে সব রকম তুমি ইনফরমেশন পাবে না। বইয়ের মধ্যে কিছু ইনফরমেশন আছে, তোমার স্যার যে তুমি যার কাছে পড়ো তিনি তোমাকে কিছু ইনফরমেশন দিয়েছেন, ইউটিউবে ভিডিও আছে সেগুলোর মধ্যে কিছু ইনফরমেশন আছে। প্রত্যেকটা কম্পাইলেশন করে আগে চেষ্টা করো একটা নোট বানানোর। সেই নোটটাকে তুমি খাতার মধ্যে লেখো। তোমার মেইন টার্গেট থাকবে এই 1 মাসের মধ্যে আমি পলিটি আমি শেষ করবো, নেক্সট 1 মাসে আমি হিস্ট্রি শেষ করবো, পরের 1 মাসে আমি জিওগ্রাফি শেষ করবো, এরকম করে করে তুমি করো। এবার তুমি যখন দেখলে তোমার পলিটির পুরো একটা চ্যাপ্টার মানে পুরো পলিটি তোমার শেষ হয়ে যাচ্ছে, 12টা চ্যাপ্টার মিলে তোমার একটা পুরো পলিটি সিলেবাসটা তোমার কমপ্লিট হয়ে গেল এসএসসির জন্য, নেক্সট তুমি টার্গেট করো হচ্ছে গিয়ে আমি এবার পলিটির একটা মক টেস্ট দেওয়া শুরু করবো। স্যার পলিটির মক টেস্ট কোথায় পাবো? পলিটির মক টেস্টের জন্য প্রচুর সেশন আছে। তুমি পলিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি দেখতে পারো, প্রচুর সাইট আছে সেখানে তুমি দিয়ে লেখো পলিটি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফর এসএসসি এক্সামস, তুমি সেখানে প্রচুর কোশ্চেন পেয়ে যাবে এবং সেখান থেকে তুমি আস্তে আস্তে দেওয়া শুরু করো। তুমি আমার এই কথাটা মিলিয়ে রাখো, তুমি যখন পুরো পলিটি যখন তুমি পড়া শেষ করবে, আমি শুধুমাত্র পলিটি এক্সাম্পল দিচ্ছি, একই রকমভাবে সব কিছু পুরো যখন তোমার পলিটি পড়া যখন শেষ হয়ে যাবে তুমি দেখবে ওখান থেকে কোনো প্রশ্ন কিন্তু আটকাবে না। এই যে তোমাকে আমি বলছি জিএস এর জন্য যে 25টা নাম্বার থাকছে, জিএস এর এই 25টা নাম্বারের জন্য তুমি কিন্তু স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে কিন্তু মোটামুটি আরও আদার্স যে 7টা পার্ট রয়েছে, ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেখান থেকেও কিন্তু 14-15টার প্রশ্ন থাকে। তুমি কিন্তু সেখান থেকে 14-15টার মধ্যে তুমি কিন্তু ইজিলি 12-13টা প্রশ্ন কিন্তু তুমি কভার করে আসতে পারবে। এছাড়া কিছু কমন টপিক তো আছে এসএসসির ক্ষেত্রে, যেমন আর্ট অ্যান্ড কালচার আছে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু আছে, তুমি কিন্তু সেখান থেকে কিন্তু আরও 5টা থেকে 6টা প্রশ্ন কিন্তু তুমি অ্যাটেম্প করে আসতে পারবে। অর্থাৎ যেখানে আগে তোমার জিএস এর পার্টটাতে তুমি 4-5টা বেশি প্রশ্ন অ্যাটেম্প করতে পারতে না, সেখানে কিন্তু তুমি ইজিলি 18 থেকে 19টা প্রশ্ন কিন্তু তুমি অ্যাটেম্প করে আসতে পারছো। এটা কিন্তু তোমার জন্য একটা প্রচণ্ড পরিমাণে পজিটিভ দিক এবং একটা কিন্তু প্লাস পয়েন্ট কিন্তু তোমার জন্য হতে চলেছে। তো আমি পার্টিকুলারলি বলবো জিএস এর পার্টটাকে তোমরা এরকমভাবে কভার করো। ইদার তোমরা এমসিকিউ যেটা করছো সেটাকে কিন্তু বন্ধ করো, তাহলে তোমরা এইভাবে প্র্যাকটিস করা স্টার্ট করো। এবং আমি পার্টিকুলারলি এই কারণের জন্য বলছি, জিএসটা কিন্তু তোমাদের এখন মেইনস এক্সামেও কিন্তু এখন তোমাদের ইনক্লুড হয়েছে, আগে যেটা ছিল না। তো নতুন প্যাটার্নে কিন্তু সিজিএল, সিএইচএসএল, এমটিএসএও ইভেন কিন্তু আমাদের জিএসটা কিন্তু আমাদের মেইন ফোকাস হয়ে দাঁড়াচ্ছে, যার জন্য কিন্তু আমরা অনেকে কাট অফ যেটা থাকছে ওটা 160, 150 যাই থাকুক না কেন সেটা কিন্তু আমরা ক্লিয়ার করতে পারছি না। তো আশা করি বোঝা গেল যে আমাদের সেকশনাল মক টেস্ট কীভাবে আমাদের করতে হবে। নেক্সট তোমাদের মক টেস্টের ব্যাপারে একটা তোমাদের গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি। সাপোজ তুমি এক্সাম দিতে যাওয়ার আগে ম্যাক্সিমাম আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে, যদি আমাদের আগামী 17 তারিখ যদি আমাদের এক্সাম হয়, জানুয়ারি 17 তারিখে এক্সাম হয়, আমরা মোটামুটি ভাঙাচোরা মক টেস্ট দিতে শুরু করি। ভাঙাচোরা মক টেস্ট মানে প্রচণ্ড পরিমাণে সারাদিন ধরে মক দিচ্ছি, সারাদিন ধরে মক দিচ্ছি, সারাদিন ধরে মক দিচ্ছি। এবার এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল স্ট্র্যাটেজি। স্যার কেন স্ট্র্যাটেজিটা ভুল? সারাদিন ধরে কি তাহলে মক দেবো না? হ্যাঁ, তুমি সারাদিন ধরে মক দাও, কিন্তু সেটা একটা নির্দিষ্ট টাইম আছে। কীরকম টাইম? যখন তুমি সকালবেলা ধরো সাপোজ 7টার সময় তুমি একটা মক টেস্ট দিতে বসছো, আমি এসএসসি কথা ধরলাম, আমি ক্লার্কশিপ যে কোনো এক্সামের ক্ষেত্রে তুমি ধরো একটা মক টেস্ট দিতে বসলে, প্রথম যে তুমি মক টেস্টটা দিলে তুমি 100-র মধ্যে ধরো তুমি স্কোর করলে হচ্ছে কি 65, ধরো তুমি 65 তুমি স্কোর করলে, আমি অনলাইনের ক্ষেত্রে বলছি, তো 65 তুমি স্কোর করলে, 65 স্কোর করার পরে দেখলে তোমার সেখানে নাম্বারটা ক্লিয়ার হয়নি, অর্থাৎ মক টেস্টে যেটা তোমার একটা যেটা কাট অফ থাকে সেই কাট অফটা তোমার ক্লিয়ার হয়নি। সেখানে কাট অফ কত দিয়েছিল? 67 তোমাকে সেখানে কাট অফ দিয়েছিল, অর্থাৎ এই কাট অফটা তোমার ক্লিয়ার হয়নি। ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করে, ওই মক টেস্টটা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আবার একটা মক টেস্ট দিতে বসে যায় কন্টিনিউয়াসলি, মানে 1 ঘন্টা একটা মক টেস্ট দিল, ওটা অ্যানালিসিস করার কোনো প্রয়োজন নেই, দেখলো ওখানে 65 পেয়েছে, 2 নাম্বার কম আছে, সঙ্গে সঙ্গে আরেকটা মক টেস্ট দিতে বসে গেল। এটা কিন্তু সব থেকে বিশাল বড় একটা ভুল। এই ভুলটা কিন্তু কোনোভাবেই আমরা করব না। আমাদের স্ট্র্যাটেজিটা কিন্তু একটু অন্যরকম হবে। ফার্স্ট স্ট্র্যাটেজি, যখনই দেখবে কোনো মক টেস্টে নাম্বার কমে যাচ্ছে, ফার্স্ট কোথায় নাম্বার কমছে আগে সেটা অ্যানালিসিস করো। মক টেস্ট দেওয়া হয়ে গেল, ব্যাস কাজ শেষ, এটা কিন্তু একটা বিশাল বড় রকমের ভুল। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মক টেস্ট অ্যানালিসিস করা। মক টেস্ট অ্যানালিসিস করবে, কোথায় ভুল হয়েছে সেটা দেখো, সেগুলোকে রেকটিফাই করার চেষ্টা করো। কেন ভুল হয়েছে নিজেকে নিজে প্রশ্ন করো, নিজেকে নিজে প্রশ্ন করো যে আমাকে কীভাবে কি করলে আমার মক টেস্টটা নাম্বারটা পরের যখন আমি মক টেস্টটা দেবো সেই মক টেস্টে আমার নাম্বারটা আমি বেশি করবো। হয়ে গেল, অ্যানালিসিস করা হয়ে গেল। তোমার 1 ঘন্টা মক টেস্ট দিয়েছিলে, 1 ঘন্টা তুমি অ্যানালিসিস করলে, 2 ঘন্টা তোমার হয়ে গেল। আই রিপিট, এর পরে ভুল করেও সেই মুহূর্তে মক দিতে বসবে না। আই রিপিট, আর মক দিতে সেই মুহূর্তে বসবে না। সকাল 7টার সময় তুমি মক টেস্ট দিতে বসছো, তোমার মক টেস্ট দিয়ে অ্যানালিসিস করে তোমার 10টার মতো সময় বাঁচলো। তুমি চেষ্টা করো 10টা থেকে 11টা, 11:30 পর্যন্ত একটা ব্রেক নেওয়ার। সেটা যে কোনো কিছু হতে পারে, বাজারে যাও, চা খাও, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাও, গেম খেলো, লুডো খেলো, চেস খেলো, ক্রিকেট খেলো, ব্যাডমিন্টন খেলো, গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলো, ওয়েব সিরিজ দেখো, এই 1.5 থেকে 2 ঘন্টা একটা ব্রেক নাও।
এই 1.5 থেকে 2 ঘন্টা ব্রেক নেওয়ার ফলে তোমার মাইন্ডে একটা রিফ্রেশমেন্ট আসবে, মাইন্ডটা রিফ্রেশ হয়ে গেল। নেক্সট তুমি আবার দুপুরবেলার দিকে একটা মক দিতে বসো, আবার তুমি অ্যানালিসিস করলে আবার একটু ব্রেক নাও, তারপর একটুখানি ঘুমিয়ে নাও, আবার বিকালবেলার দিকে একটা মক দাও। এমন একটা প্রিপারেশন স্টেজে রাখো, মানে বেসিক্যালি কোনোটা মক 1 ঘন্টা হবে, কোনোটা 1.5 ঘন্টা হবে, সেটাকে টাইমটাকে ম্যানেজমেন্ট করে নেবে। ডেলি 3টে থেকে 4টে হচ্ছে কি মক দেবে এবং মক টেস্টগুলোকে অ্যানালিসিস করবে। কন্টিনিউয়াসলি মক দিতে থাকবে না, কন্টিনিউয়াসলি মক দিতে থাকার ফলে কনফিডেন্স লেভেল কিন্তু লো হতে থাকে। কেন লো হবে? ধরো তুমি 65 তুমি পেয়েছো, তুমি অ্যানালিসিস করলে, সঙ্গে সঙ্গে তুমি আবার মক দিতে বসছো, তোমার এই 65টা কোনো কারণে তোমার 60 হয়ে যেতে পারে। মানে আগে তোমার যেখানে স্কোর 65 হয়েছিল, এবার তোমার আরও কমে গেল, নিজের উপরে তার জেদ চেপে যাচ্ছে, আমি কম পাচ্ছি আবার দেবো, 55, 50 কন্টিনিউয়াসলি কমে আসছে। এর ফলে কি হবে? তোমার নিজের মনে হবে না আমার কিছু প্রিপারেশন হয়নি, তোমার নিজের কনফিডেন্স সম্পূর্ণরূপে ভেঙে যাবে। তো এই জিনিসটা কিন্তু করবে না, যেটা হচ্ছে মক টেস্ট অ্যানালিসিস। ঠিক আছে, মক টেস্ট অ্যানালিসিস তো অবশ্যই করবে, এবং দুটো মক টেস্টের মাঝখানে যেন অবশ্যই একটা ব্রেক থাকে। ব্রেক মানে 5-10 মিনিটের টি ব্রেক না, একটা মোটামুটি একটা লং ব্রেক, যেখানে তোমার মাইন্ডটাকে মোটামুটি ভালোভাবে একটুখানি রিফ্রেশ করা যায়। ঠিক আছে, এটা গেল হচ্ছে কি মক টেস্ট অ্যানালিসিস, কাট অফ গেল। নেক্সট হচ্ছে গিয়ে আমাদের যেটা টপিক ছিল, যে আমাদের স্ট্র্যাটেজি তো আমরা অলরেডি বললাম, স্ট্র্যাটেজি আমাদের চলছে আলোচনা। আচ্ছা, পরীক্ষার প্রস্তুতিটা আমরা কিভাবে নেব? এক সেকেন্ড, পরীক্ষার প্রস্তুতিটা আমরা কিভাবে নেব? পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য যেটা সব থেকে আমাদের দরকার সেটা হচ্ছে কি সেলফ স্টাডি। সেলফ স্টাডি আমরা কি করে করব? ঠিক আছে, তো প্রথম কথা যেটা, সেটা হচ্ছে গিয়ে আগে নিজে একটা সুন্দর স্ট্র্যাটেজি বানিয়ে নাও। কীরকম স্ট্র্যাটেজি হবে? ধরো আমি তোমাদের যেহেতু ইংরাজি করাই, আমি তোমাদেরকে ইংলিশের ক্ষেত্রে একটা সাজেশন দিই, কীরকমভাবে স্ট্র্যাটেজি, একটা এক্সাম্পল দেবো, আমি পুরোটা তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, একটুখানি ধৈর্য ধরে দেখবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই পার্টটা দেখার জন্য। আমি তোমাদের শুধুমাত্র ইংলিশের এক্সাম্পল দিচ্ছি, বাদ বাকিগুলোর জন্য তোমরা বাদ বাকিরা নিজেরা একই রকমভাবে একটা বানিয়ে নেবে। সাপোজ আমি এখানে একটা স্ট্র্যাটেজি তৈরি করলাম ডে 1। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু বেরিয়ে আসছি স্ক্রিন থেকে, তোমার তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে লিখলাম ডে 1, এখানে আমি লিখলাম ডে 2, ডে 3, আমি এরকম করে ডে 7 পর্যন্ত আমি লিখলাম। হলো? তুমি বাড়িতে কখন ঘুম থেকে ওঠো ভাই আমি জানি না, তো এটা হচ্ছে কি তোমার রেসপন্সিবিলিটি যে তুমি কখন বাড়িতে ঘুম থেকে ওঠো। আমি সাপোজ বাড়িতে ঘুম থেকে উঠি সকালবেলা 5:30টার সময়, তো আমি ফার্স্ট যে টাইমটা আমি এখানে লিখবো সকাল 6 AM। আধ ঘন্টা আমি কোনো কাজকর্ম করবো না, বই নিয়ে বসবোই না, আমি জাস্ট আধ ঘন্টা আমি নিজে রিফ্রেশ করবো। নেক্সট আমি 2 ঘন্টা 8টা, নেক্সট হচ্ছে গিয়ে 10টা। ঠিক আছে, টাইমটাকে নিজেরা ম্যানেজ করে নেবে। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টটা সম্পূর্ণ নিজের বিষয়, আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। মোটামুটি একটা ব্রেক রাখলে এরকমভাবে কন্টিনিউ চললো। ঠিক আছে, নিজে কতক্ষণ পড়া লাগবে, নিজে কি সিলেবাস, সেটা তোমার প্রথম টার্গেট হচ্ছে গিয়ে সকালবেলা ডে 1-এ সকাল 6টার সময় আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সাপোজ নাউনের চ্যাপ্টার। তোমার তো অলরেডি 2 মাস আগের প্রিপারেশন হয়, তোমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তোমার প্রথম কাজ হচ্ছে কি নাউনের প্রিপারেশন আমি নেব, নাউনের একটা মক টেস্ট আমি দেবো, একটা সেকশনাল মক টেস্ট আমি দেবো। স্যার আমি কি 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা শুধু সেকশনাল মক টেস্টই দেবো? না, তোমার এটার জন্য তুমি টাইম রাখবে মোটামুটি 30 মিনিট। তোমার এখানে 2 ঘন্টা সময় ছিল, কিন্তু এই যে 2 ঘন্টা আছে, তুমি এই 2 ঘন্টার সময়টাকে তুমি সম্পূর্ণরূপে ইংলিশের জন্য ইউটিলাইজ করো। হয়ে গেল, নাউনের একটা আমি মক টেস্ট দিলাম, কমপ্লিট হয়ে গেল। চলো, নাউনের মক টেস্ট বলতে সেখানে নাউনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, নাউনের এরর কারেকশন আছে, হয়ে গেল। নেক্সট তুমি চলে আসো হচ্ছে ভোক্যাব। ভোক্যাব কি করবে? যেহেতু পরীক্ষার 2 মাস আগে দুটো করে কাজ করবে, একটা হচ্ছে গিয়ে ভোক্যাবের হচ্ছে গিয়ে প্রথম 30 মিনিট, ভোক্যাবের জন্য ফার্স্ট 30 মিনিট হচ্ছে গিয়ে রিভিশন, নেক্সট 15 মিনিট মক টেস্ট। নাউন চলে গেল, ভোক্যাব চলে গেল। আর কি কি করবো? আরেকটা যেটা কাজ করো সেটা হচ্ছে গিয়ে তুমি এখানে করবে হচ্ছে গিয়ে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বা প্যারাজাম্বেল। স্যার কটা করব? চেষ্টা করো যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ ডেলি 15 থেকে 20টা করে প্যারাজাম্বেল সলভ করার চেষ্টা করো। স্যার কতক্ষণের মধ্যে করব? ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট। তাহলে 30 মিনিট 30 মিনিট 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, এখানে গেল 10 মিনিট, 1 ঘন্টা 15, 1 ঘন্টা 10, 1 ঘন্টা 25 মিনিট। আর ফিলার্স কটা করব? 10টা করব। কতক্ষণ? 5 মিনিটের মধ্যে। হয়ে গেল। তো এই হচ্ছে কি তোমার 2 ঘন্টা ইংলিশের জন্য তুমি ইউটিলাইজ করলে। 2 ঘন্টা ইংলিশের জন্য ইউটিলাইজ করার পরে তুমি এখানে চলে আসো ম্যাথ, তুমি এখানে চলে আসো রিজনিং, তুমি এরপর চলে আসো জিএস এর অন্য একটা পার্ট, এরকম করতে করে তুমি কন্টিনিউ করতে থাকো।
অর্থাৎ তোমার আগামী 7 দিনের জন্য ডে 1 থেকে শুরু করে ডে 7 পর্যন্ত, এখানে 4 5 6 7 আছে, ডে 7 পর্যন্ত তোমার এরকম একটা স্ট্র্যাটেজি সম্পূর্ণ তৈরি থাকবে। তুমি যখন ডে 7 করছো, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, তোমার 7টা পার্সন স্পিচ তোমার পুরো কমপ্লিট। 7 দিনে 7টা পার্সন স্পিচ আমার হয়ে গেল। কি কি টপিক স্যার বাকি থাকছে? প্যারাজাম্বল আমি রোজ করছি, এর কোনো শেষ নেই। ভোকাব আমি রোজ করছি, এর কোনো শেষ নেই। ফিলার্স রোজ করছি, শেষ নেই। চলো এইবার এই যে ফিলার্স করছো বা এই যে প্যারাজাম্বল করছো, এর সঙ্গে অল্টার করবে। 2 দিন প্যারাজাম্বল করলে, পরের 2 দিন নিয়ে আসো ডে 1 ডে 2 করছো তুমি হচ্ছে প্যারাজাম্বল। ডে 3 ডে 4 এখানে তুমি ঢুকে দাও রিডিং কম্প্রিহেনশন। ডে 5 ডে 6 এখানে ঢুকিয়ে দাও হচ্ছে কি ক্লোজ টেস্ট। হয়ে গেল। তাহলে তোমার এক সপ্তাহের মধ্যে তোমার পার্সন স্পিচ কমপ্লিট, তোমার ফিলার্স তোমার কমপ্লিট, ম্যাক্সিমাম কমপ্লিট করে ফেলেছো। ডেলি 10টা করে ফিলার্স করছো মানে সপ্তাহে হচ্ছে কি 70টা ফিলার্স করছো। তুমি 20টা করে প্যারাজাম্বল করছো মানে 140টা করে প্যারাজাম্বল কমপ্লিট করছো। আধ ঘন্টা সময় লাগছে নাউনের এরর কারেকশনের জন্য, সেখানে প্রায় তোমার 30-35টার মতন প্রশ্ন হচ্ছে বা 40টার মতন প্রশ্ন হচ্ছে, অর্থাৎ তোমার এরর কারেকশন কমপ্লিট হচ্ছে মোর দ্যান 200। তুমি যদি রিডিং কম্প্রিহেনশন 20 মিনিট করে রাখো, সেখানে তোমার দুটো তোমার রিডিং কম্প্রিহেনশন ইজিলি কমপ্লিট হয়ে যাবে। 7 দিনে 14টা তুমি রিডিং কম্প্রিহেনশন, মানে 3 দিনে তোমার 6টা রিডিং কম্প্রিহেনশন কমপ্লিট হচ্ছে, 6টা তোমার কোর্স লিস্ট কমপ্লিট হচ্ছে। তুমি 1 মাস বাদে তুমি রেজাল্টটা দেখো। 1 মাস বাদে তুমি যখন মক দিতে বসবে, যখন তুমি ইংরাজিতে মক টেস্টে 20 বা 25 পেতে, সেই মক টেস্টে গিয়ে দেখো তোমার ইংলিশে 40+ তোমার স্কোর আসবে। ভাই আসতে বাধ্য, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি, কারণ এরকমভাবে করে স্টুডেন্টরা উপকার পেয়েছে, তারা বেনিফিট পেয়েছে। ওকে, একই রকমভাবে ইংলিশ চলে গেল। ম্যাথের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে গিয়ে তোমাদের ফার্স্ট অফ অল ফর্মুলা, এবং তার সাথে সাথে স্কোয়ার কিউব যেগুলো আছে, এবং তার সাথে সাথে টেবিল যেগুলো আছে, এবং তার সাথে সাথে পার্সেন্টেজ যেগুলো আছে, সেগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। 11/7/8% মানে এটা কত পার্সেন্ট, এটাকে তোমাকে মাথায় রেখে দিতে হবে। এই জিনিসগুলো তোমাকে রোজ তোমাকে পড়তে হবে। এটা হচ্ছে গিয়ে তোমার স্ট্র্যাটেজি, তোমার এক্সাম ক্র্যাক করার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, আর মোটামুটি তাহলে আমাদের কাট অফ চলে গেল। প্রিপারেশন কিভাবে নিব, আমাদের স্ট্র্যাটেজি কিভাবে কি হবে সেটা আমরা বলে দিলাম। এছাড়া আমাদের কিভাবে পড়তে হবে সেটা তো আমরা আলোচনা করেই দিলাম। কোন পার্টটা, জিএস এর পার্টটা আমরা কিভাবে ইমপ্রুভ করব, হয়ে গেল। এবার এখানে একটা বিষয় বলে রাখি, ম্যাক্সিমাম স্টুডেন্ট এবার প্রশ্ন করবে বা ভিডিও নিচে কমেন্ট করবে, স্যার আপনি তো শুধুমাত্র এসএসসি নিয়ে বলে গেলেন, তাহলে স্যার যারা আমরা পুলিশের পরীক্ষা দিচ্ছি, স্যার যারা আমরা ক্লার্কশিপের মেন্স দেবো, আমরা মিসলেনিয়াসের মেন্স দেবো, এসআই এর মেন্স দেবো, তাদের আমাদের স্ট্র্যাটেজি কী হবে? আপনি শুধু এসএসসি ফোকাস করছেন না বাবা, শুধুমাত্র আমি এসএসসি ফোকাস করছি না। এখানে হচ্ছে গিয়ে একটা মজা। কি মজা? মজাটা হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছি, জিএস যখন পড়বে কনসেপ্ট বেস করে পড়ো। আমি বারবার করে বারণ করছি এমসিকিউ পড়তে না। এর দুটো কারণ আছে। প্রথম কারণ, তোমার যখন পুরো কনসেপ্ট পড়া হয়ে যাবে, তোমাকে আলাদা করে কোনো ভিডিও থেকে, কোনো সোর্সেস থেকে তোমাকে এমসিকিউ মুখস্থ করতে হবে না, কারণ তোমার অলরেডি কনসেপ্ট ক্লিয়ার আছে, তুমি সেখান থেকে সব প্রশ্ন দিতে পারবে। তার সেকেন্ড অ্যাডভান্টেজ কি? অবশ্যই ডেসক্রিপটিভ পেপার। ভাই তুমি পড়াশোনাটা করেছোই হচ্ছে গিয়ে কনসেপচুয়ালাইজ, তুমি থিওরি বেস তুমি পড়াশোনা করেছো, তাহলে তোমার মিসলেনিয়াস ডেসক্রিপটিভে, জিএস এর পার্টে বা ডাব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভে, জিএস এর পার্টে তোমার কি সমস্যা থাকবে? তোমার অলরেডি 70% 80% তোমার কভার্ড হয়ে আছে, বাকি 20% তুমি মেইনসের আগে পড়াশোনা করো, তোমার ফুল স্ট্র্যাটেজি কমপ্লিট। আশা করছি ক্লিয়ার হয়েছে। যারা ইংরাজির জন্য প্রিপারেশন নিচ্ছ, স্যার ইংরাজি কিভাবে পড়বো, কোথা থেকে পড়বো, সামনে প্রচুর পরীক্ষা, অলরেডি আইডিও নোটিফিকেশন রিলিজ করে দিয়েছে, কোঅপারেটিভ সার্ভিস কমিশন একটা পরীক্ষা অলরেডি পেন্ডিং আছে, তার মধ্যে আরেকটা পরীক্ষা, পুলিশের পরীক্ষা, ডাব্লিউবিসিএস আছে, স্যার ইংলিশের স্ট্র্যাটেজি কিভাবে করব? চলো আজকের ভিডিওতেই বলে দিচ্ছি, আলাদা করে কোনো ভিডিও দেখতে হবে না, আজকের ভিডিওতে দেখে নাও ইংলিশের স্ট্র্যাটেজি কিভাবে, মুখে মুখে ডিসকাস করে দিচ্ছি। ইংলিশের জন্য যারা পরীক্ষা দিচ্ছ, ইংলিশটা মেইন যাদের ফোকাস, প্রথম কথা বাড়িতে আজকে থেকে পেপার পড়া অভ্যাস করো। স্যার বর্তমান পড়বো, আনন্দবাজার পড়বো, প্রতিদিন পড়বো না। বাংলা পেপার পড়ে কি হবে? বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবে না।
পেপার এমন পড়ো যারা পার্টিকুলারলি ব্যাংকের এক্সামকে টার্গেট করছো, চেষ্টা করো দা হিন্দু। আদার্স যারা এসএসসির এক্সামকে টার্গেট করছো, ইন্ডিয়ান এক্সপ্রেস আছে, হিন্দুস্তান টাইমস আছে, এগুলো পড়ো। যারা মোটামুটি আমাদের স্টেটের এক্সামকে টার্গেট করছো, টাইমস অফ ইন্ডিয়া আছে, স্টেটসম্যান আছে, টেলিগ্রাফ আছে, এগুলো পড়ো। স্যার এগুলো পড়লে হয়ে যাবে? পলিটিক্যাল খবর পড়ে কি হবে? না, পলিটিক্যাল খবর পড়ার কোনো দরকার নেই। পলিটিক্যাল খবর পড়ার ভিডিওটা হয়তো একটুখানি বড় হয়ে যাচ্ছে, আশা করি বোর লাগছে না, আশা করি ভিডিওটা বোর লাগছে না। তার কারণ হচ্ছে তোমাদের এটার রেজাল্ট যখন 3 মাস বা 4 মাস হতে যখন পরীক্ষা হলে ঢুকবে, তখন আজকের ভিডিওটার প্রয়োজনীয়তাটা বুঝতে পারবে যে কেন এই ভিডিওটা আমি দেখতে বলেছিলাম। তো চলো, কি কি পড়বে পেপার থেকে? এডিটোরিয়াল পার্ট, পলিটিক্যাল কোনো ইস্যু, পলিটিক্যাল রিলেটেড কিচ্ছু পড়ার দরকার নেই ভাই। কোন দল কাকে মেরেছে, কার গায়ে কোন দলীয় পতাকা জড়িয়েছে, এগুলো পড়ে লাভ কি আমার? আমাকে এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসবে না। পলিটিক্যাল ইস্যুগুলো বাদ দাও। এডিটোরিয়ালের যে পার্ট আছে, ফরেন রিলেটেড, ইকোনমি রিলেটেড, ট্রেড, বিজনেস, স্পোর্টস রিলেটেড কিছু, কোনো ফিল্ম ফেয়ার, এগুলো পড়ো। স্যার অ্যাডভান্টেজ কি? স্যার আমি এসআই মেন্স দেবো, স্যার আমি এসআই এ পুলিশের পরীক্ষা দেবো, আমি পুলিশের পরীক্ষা দেবো, ক্লার্কশিপের পরীক্ষা দেবো। স্যার ক্লার্কশিপে 30টা প্রশ্ন, পাতি প্রশ্ন, স্যার মাধ্যমিক লেভেলের প্রশ্ন, কি করতে কাজে লাগবে? ইংলিশে এত পেপার পড়ে কাজে লাগবে। তুমি যদি ক্লার্কশিপের পরীক্ষা আজ থেকে 7 মাস বা 8 মাস বাদে হয়, তুমি আমার কথা মিলিয়ে রাখো, তুমি আজকে থেকে বা কালকে থেকে ভিডিওটা যখন দেখবে রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা যখন দেখবে, কালকে থেকে তুমি পেপার পড়া স্টার্ট করো। কি অ্যাডভান্টেজ পাবে? প্রথম অ্যাডভান্টেজ, তোমার নিজের লেখার প্রতি তোমার নিজের কনফিডেন্স বাড়বে। রোজ তুমি পেপার পড়ছো ভাই, কিচ্ছু না, যখন কোনো সিনেমা দেখবে না, বাংলা যখন কোনো ওয়েব সিরিজ দেখবে, সাবটাইটেল অন করে রাখো, ইংলিশের সাবটাইটেল অন করে রাখো, যাদের লিখতে সমস্যা হয়। তুমি দেখো, তুমি এক সপ্তাহ তুমি একটা ওয়েব সিরিজ দেখো, হিন্দি হোক বাংলা হোক যাই হোক, ইংলিশের সাবটাইটেল অন করো, তুমি দেখো তোমার নিজের লেখার প্রতি তোমার কতটা কনফিডেন্স বাড়বে। একই রকমভাবে পেপার পড়ো, পেপার পড়তে পড়তে অ্যাডভান্টেজ কি কি হবে? নিজের লেখার প্রতি একটা কনফিডেন্স পাবে। নেক্সট, সেন্টেন্সগুলোকে তুমি ঠিকঠাকভাবে রিঅ্যারেঞ্জ করতে পারবে, কিভাবে কোন শব্দটা পরে কোন শব্দটা আমি ব্যবহার করছি। প্রচুর আননোন ওয়ার্ড তোমার কাছে গ্যাদার হবে, যে ওয়ার্ডগুলোকে তোমার মধ্যে খাতার মধ্যে নোট করতে হবে, সেগুলোর মিনিং তোমাকে লিখতে হবে, যেটা তোমাকে লেখার সময় নিজে যখন ডেসক্রিপটিভ পার্ট যখন লিখবে, ডেসক্রিপটিভ যখন কোনো কিছু করবে, অথবা তোমার যখন ভোকাবুলারি যখন পরীক্ষায় থাকবে, তুমি সেখান থেকে কে বলতে পারে কমন পেলেও পেতে পারো, তাই না? তো আর একটা লাস্ট যেটা তোমাদের, সেটা হচ্ছে গিয়ে পেপার পড়ার উপকারিতা, কারেন্ট অ্যাফেয়ার্স। ওফ, কি ইম্পর্টেন্ট পার্ট এটা, তোমরা নিজেরাও রিয়ালাইজ করতে পারছো না। স্যার কত বছরে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো? কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো ইয়ত্তা নেই স্যার। এসএসসিতে স্যার 2019-এ 2016 থেকে প্রশ্ন দিচ্ছে, ঠিক আছে, ওগুলো এক্সেপশনাল প্রশ্ন, তার বাদেও কিন্তু রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কিছু থেকেই থাকে। ভাই তুমি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি পেপার থেকে পড়া শুরু করো, তুমি যখন কারেন্ট অ্যাফেয়ার্সে যখন মক দেবে, তুমি রেজাল্টটা ভিডিও সেকশনে এসে কমেন্ট করে বলে যাও তোমার কিছু বেনিফিট হয়েছে কিনা। ওকে, তো এই ছিল আজকে আমাদের মোটামুটি এক্সাম স্ট্র্যাটেজি, কীভাবে কি আলোচনা, কীভাবে তোমরা পরীক্ষা দেবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যদি তোমাদের আরও অন্য কিছু ভিডিও কিছু দরকার পড়ে বা অন্য কিছু সাজেশনে তোমরা দরকার পড়ে, অবশ্যই জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন চ্যানেল, তাই সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করতে, কমেন্ট করতে ভুলো না। পরের দিন আবারও একটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, বাই বাই।